নির্বাচনী প্রচারণায় নাসিরউদ্দিন পাটোয়ারীকে গুলিবিদ্ধ করে হত্যা করায় মির্জা আব্বাস। যে কোনো সময় আমার ফ্যামিলি আমার উপরে অ্যাটাক হতে পারে। আমার বাসার সামনে অনেক বাইক নিয়ে মানুষকে ঘোরাফেরা করতে দেখেছি। দর্শক দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারী গুলিবিদ্ধ হওয়ার পর তুলপাড়ার পরিস্থিতি হয়েছে। এদিকে আজ নির্বাচনের 2 দিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারীর খারাপ অবস্থা করায় মির্জা আব্বাস। এই নিয়ে এখন দেশ উত্তাল হয়, আবারও শাহবাগের ধ্বংসলীলা চলছে আজকে। জন্য নাসিরউদ্দিন পাটোয়ারীকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, সরাসরি বেয়াদবিমূলক কথা বলেছ, তার জন্য তোমাকে মাপ চাইতে হবে। দুই একটা কথা তো কষ্ট হইতেই পারে, কষ্ট হলে আমি আসছি তাদের কাছে, কিন্তু তারা সেই সুযোগটা আমাকে দিল না। নাসিরউদ্দিন পাটোয়ারী এই বক্তব্যটি দেওয়ার পরই তার উপর সবাই ঝাঁপিয়ে পড়ে চারদিক থেকে এই পাটোয়ারীকে ঘেরাও করে ফেলে। খুবই খারাপ অবস্থা হয় এই মুহূর্তে তার নির্বাচনের জন্য। সবাই দুই একটা কথা তো কষ্ট হইতেই পারে, কষ্ট হলে আমি আসছি তাদের কাছে, কিন্তু তারা সেই সুযোগটা আমাকে দিল না। একটা পলিটিক্যাল বায়াসনেস মনে হচ্ছে এটা। যারা মনে কষ্ট পাইছেন হুজুর, আপনারা মনে কষ্ট পাইছেন, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। গতকালকে একটা টকশোর ক্লিপ পাবলিশ হয়েছে, যেখানে হলো জেলে খাবার দাবার বিষয়গুলো এসেছিল। তো সেখানে আমার প্রথমে যে বক্তব্যটা আমি স্পষ্ট করতে চাই, বাংলাদেশে আলেম সমাজের মধ্যে অনেক জায়গায় সুন্নি একদিকে চলে, কওমিরা একদিকে চলে এবং আলিয়া একদিকে চলে। আমি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, সুন্নি মাদ্রাসায় পড়াশোনা করেছি, তরিকার মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার কাছে যেটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, আমরা যে যে তরিকার হই না কেন, সবাই একসাথে খাবো, সবাই একসাথে ফ্যামিলিতে চলাফেরা করবো, বাংলাদেশে আমরা সবাই সৌহার্দ্যপূর্ণ অবস্থানে চলবো। এটাই ছিল আমাদের বাংলাদেশ। কিন্তু এই জায়গাটা বাংলাদেশে টেবু, অর্থাৎ নিষিদ্ধ, অর্থাৎ জামায়াত ইসলামী অথবা যদি কেউ সুন্নি করে তাহলে একটু সবাই দূরত্ব থাকে। আমি চাই সম্প্রীতির জায়গায় সবাইকে কমিয়ে এনে সুন্দরভাবে, যেভাবে আমরা মসজিদে একই সাথে নামাজ পড়ি, এভাবে জায়গাটা নিয়ে আসার জন্য। তো যেই কমেন্টটা এসেছে, সেই কমেন্টটা ছিল আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী যখন জেলে গিয়েছিলেন তখন উনি অসুস্থ ছিলেন। শহীদ আব্দুল কাদের সাহেব জেলে সবাইকে জন্য কই মাছ পাঠাইতেন, উনিও পাঠিয়েছিলেন। তো জুনায়েদ আহমদ বাবুনগরী পাশে যারা ছিল, এখানে জাসদের লোকও ছিল, জিএমবি সদস্যরাও ছিল। জেলে তো ওই সময় সব ধরনের লোকে থাকে, তো সবাই এটা কিরূপভাবে নেয়, উনি কিন্তু ওই সময় খাবারটা গ্রহণ করেন নাই, পরবর্তীতে গ্রহণ করেছেন। এবং তিনি এটা বলেছিলেন এটার মধ্য দিয়ে যে উনি ওনার দারাজ দিল, উনি কিন্তু হেফাজতের আন্দোলনে পুরো বাংলাদেশের সবাইকে নিয়ে এসেছিলেন, কোনো দল মত নির্বিশেষে যোগ দিয়েছিল। এটা নিয়ে সবাই বলছে মরহুম জুনায়েদ আহমেদ বাবুনগরী রহমতুল্লাহ সম্পর্কে কমেন্টটা ঠিক হয়নি। যদি আমার এটা নিয়ে সবাই ক্ষুব্ধ হয় তাহলে আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু যেভাবে মিছিল মিটিং করা হচ্ছে, আমি ওনাদের সাথে কথা বলতে আসলাম, তারা সে আমার বক্তব্যটা নিল না। এটা একটা রাজনৈতিক ইন্ধন আছে। আমার যে কথাটা এসেছিল রমজান শোতে, তো এটা নিয়ে যখন সবাই ক্ষুব্ধ হয়েছে, মনে কষ্ট পেয়েছে, তাহলে যারা মনে কষ্ট পাইছে আমি সবার কাছে সকালে একটা স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করছি। তারপরে আমি আজকে সকালে মিডিয়াতে এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছি এবং ফেস দ্য পিপলও এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছি। তারপরেও যারা প্রোগ্রাম করেছে আমি সেখানেও এসেছি, আমার যদি ভুল হয়ে থাকে, আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি দুঃখ প্রকাশ করবো। আমি ওইখানে দাঁড়ানোর পর তারা আমাকে পিছনে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, সানাউল্লাহ ভাইকেও ধাক্কাধাক্কি করলো। তো আমি মনে করেছিলাম আয়শা যে ঠিক আছে একটা ভালো সমাধান হবে, অথবা ওনার যে কথাগুলো আমি শুনবো, যে এখানে পরিস্থিতি ভিন্ন দেখতে পেলাম। পরিস্থিতি আমার মনে হয়েছে এটা পলিটিক্যাল বায়াসড। এবং যে প্রোগ্রাম ওনারা করেছিল, আমাকে বলেছিল যে আপনি একটু দাঁড়ান, আমরা কথা শেষ করে আপনাকে কথা বলতে দিব, আপনি ক্ষমা প্রার্থনা করুন অথবা আপনি কথা বলবেন, যে কথাই বলবেন। সেটাও আমাকে সুযোগ দিল না, মিছিল নিয়ে বের হয়ে চলে গেল। এবং এখানে তো অনেক পরিচিত আলেম আছেন যাদেরকে আমি ভালো মনেই জানতাম আর কি। বাংলাদেশের রাজনীতিতে 2 চিরশত্রু, আওয়ামী লীগ আর বিএনপি। সাপ আর নেউলে সম্পর্ক যাদের, তাদের এক ঘাটে জল খাওয়া কি আপনি কখনো কল্পনা করতে পারেন? কিন্তু এবারের নির্বাচনে এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটতে যাচ্ছে যে আপনার কল্পনারও বাইরে। একবার ভাবুন তো, আওয়ামী লীগ নিজে ক্ষমতায় না এসে বিএনপিকে ক্ষমতায় বসাচ্ছে, আর বিএনপি সেই ফাঁদে পা দিয়ে আওয়ামী লীগের পাতা ছকেই হাঁটছে। বিশ্বাস হচ্ছে না? মনে হচ্ছে গাঁজাখুরি গল্প, কিন্তু না, দেশের রাজনীতির অন্দরমহলে এখন এই চিত্রনাট্যই লেখা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব এমন এক গভীর ষড়যন্ত্রের জাল, যা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। কেন আওয়ামী লীগ তাদের চিরশত্রু বিএনপিকে জেতাতে মরিয়া? কেন নৌকার ভোটাররা এবার ধানের শীষে সিল মারবে? আর কেনই বা তারেক রহমানের দলের কাঁধে চড়ে শেখ হাসিনার দল আবার ফিরে আসার স্বপ্ন দেখছে? চলুন রাজনীতির এই ভয়ানক মাস্টার প্ল্যানের ব্যবচ্ছেদ করা যাক। শুরুতে আসা যাক একটি চাঞ্চল্যকর তথ্যে। সম্প্রতি 2টি বেসরকারি সংস্থা, কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন বা সিআরএফ এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্ট্র্যাটেজি বা বিইপিওএস যৌথভাবে একটি জরিপ চালিয়েছে। এই জরিপের ফলাফল দেখলে যে কারো চোখ কপালে উঠবে। জরিপটি বলছে, যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনেও নিষিদ্ধ থাকে বা অংশগ্রহণ না করে, তবে তাদের বিশাল ভোট ব্যাংকের কি হবে? আপনারা হয়তো ভাবছেন তারা ভোট কেন্দ্রে যাবেই না, কিন্তু জরিপ বলছে অন্য কথা। আওয়ামী লীগের প্রায় 48% ভোটার, অর্থাৎ প্রায় অর্ধেক সমর্থক এখন তাদের ভোট দেবে বিএনপিকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 48% আওয়ামী ভোটার ধানের শীষে ভোট দেবেন। কিন্তু কেন? এত বছরের রেশারেশি ভুলে কেন তারা শত্রুর ঘরে বন্ধু খুঁজছেন?
এর উত্তর লুকিয়ে আছে আওয়ামী লীগের সার্ভাইভাল স্ট্র্যাটেজি বা টিকে থাকার কৌশলে। আওয়ামী লীগ খুব ভালো করেই জানে রাজনীতির মাঠে তাদের আসল ভয় বিএনপি নয়, তাদের আসল ভয় হলো জামায়াত ইসলামী বা ইসলামী ধারা রাজনীতি। জরিপের আরেকটি অংশ এই ভয়কে আরো স্পষ্ট করে। 2008 সালের পর যারা ভোটার হয়েছেন অর্থাৎ তরুণ প্রজন্ম, তাদের মধ্যে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই তরুণ ভোটারদের 37.4% অর্থাৎ 1/3 বেশি জামায়াত ইসলামীকে পছন্দ করছেন। গত 15 বছরে শাসন ব্যবস্থা দেখে বিরক্ত এই তরুণরা এখন জামায়াতকে একটি সুশৃঙ্খল এবং শক্তিশালী বিকল্প হিসেবে দেখছে। আর এখানেই আওয়ামী লীগের কলিজায় পানি নেই। আওয়ামী লীগের হাই কমান্ডের অঙ্কটা খুবই সোজা। যদি বিএনপি ক্ষমতায় না আসে এবং ইসলামী শক্তিগুলো বা জামায়াত যদি এককভাবে শক্তিশালী হয়ে ওঠে, তবে আওয়ামী লীগের অস্তিত্ব চিরতরে মুছে যাওয়ার সম্ভাবনা আছে। জামায়াত যদি একবার ক্ষমতার স্বাদ পায় বা বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়, তবে আওয়ামী লীগের ফেরার সব রাস্তা বন্ধ হয়ে যাবে। তাই তারা চায় তরুণদের এই ভোট এবং সরকার বিরোধী সেন্টিমেন্ট যেন জামায়াতের বাক্সে না গিয়ে বিএনপির বাক্সে যায়। রাজধানীতে এনসিপি নেতা ঢাকা 8 আসনে যিনি নির্বাচন করছেন এবং নির্বাচন করে অনেক বেশি ভাইরাল হয়ে গেছেন, অনেকে ভাইরাল অনেক মানে নাটকের কিংবা সিনেমার ভাইরাল আর্টিস্ট যারা কমেডি আর্টিস্ট তাদের সঙ্গে তুলনা করেও বসছেন, সেগুলো করতে চায় না। কিন্তু তিনি ভাইরাল যে হয়েছেন এবং প্রতি মুহূর্তে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক ধরনের সরব থাকে, সেই নাসিরউদ্দিন পাটোয়ারি, তার বিরুদ্ধে ঢাকায় একটা সমাবেশ হচ্ছে, তার বিভিন্ন বক্তব্যের প্রতিবাদে সমাবেশ হচ্ছে এবং সেই সমাবেশে তিনি নিজে উপস্থিত। ব্যাপারটা কি একটু মানে কল্পনা করতে পারেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে ব্যানারের সাথে তিনি নিজে দাঁড়িয়ে, অর্থাৎ তিনি নিজেই নিজের বিরুদ্ধে সমালোচনা করছেন। ব্যাপারটা অবিশ্বাস্য হলেও ব্যাপারটা ঘটেছে আজকে রাজধানীতে। হেফাজত নেতার সম্পর্কে বাজে মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ঘটেছে, যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকেও উপস্থিত থাকতে দেখা গেছে, অর্থাৎ নিজেই নিজের বিরুদ্ধে সমাবেশ করছেন। ভেতরের রহস্যটা কি? ভেতরের রহস্যটা জানলে হয়তো আপনার এখন যে রহস্যের সৃষ্টি হয়েছে মনের ভেতরে, সেটা কেটে যাবে এবং একটু মনের অজান্তেই হাসিও পাবে। চলুন সেই হাসির খোরাকটা একটু তৈরি করে নিই এই ভিডিওতে। দর্শক, বলছিলাম নাসিরউদ্দিন পাটোয়ারির কথা। এবারে নির্বাচনে সব থেকে বেশি ফুটেজ খেয়েছেন তিনি, সব থেকে বেশি তাকে কেন্দ্র করে ফুটেজ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম সবখানে সরব এবং প্রতি মুহূর্তে মির্জা আব্বাসের বিরুদ্ধে কথাবার্তা বলে। মির্জা আব্বাস আজকেও একটা খবর দেখলাম, তিনি বলছেন যে মানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছেন। অর্থাৎ মির্জা আব্বাস এতটাই ত্যক্ত বিরক্ত হয়েছেন যে তিনি বলতে বাধ্য হয়েছেন যে আল্লাহ আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির এই ক্যারেক্টারটাকে দিয়ে। যাই হোক, তার ব্যাপারে যেটা ঘটেছে সেটা হচ্ছে নিজেই নিজের বিরুদ্ধে ডাকা সমাবেশে উপস্থিত এরকম একটা ঘটনা তৈরি হয়েছে। কি বলছে গণমাধ্যম, শিরোনামটা দেখে নিন, যেখানে ছবি রয়েছে। ছবিতে দেখবেন যে লাল বৃত্ত দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখা যাচ্ছে। তিনি সমাবেশের সামনেই আছেন, সামনে একজন বক্তব্য দিচ্ছেন, তার পেছনেই তিনি দাঁড়িয়ে রয়েছেন। সেখানে বলা হচ্ছে নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে উপস্থিত নাসিরউদ্দিন পাটোয়ারি। সেখানে আমরা দেখছি হেফাজত ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ। বিক্ষোভ শুরু হওয়ার পরপরই সেখানে গিয়ে উপস্থিত হন নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই, অর্থাৎ বিক্ষোভ চলছে, তিনি গিয়ে বিক্ষোভে দাঁড়িয়ে পড়েছেন। বাদ আসর বাইতুল মোকাররম উত্তর গেটে এমন চিত্র দেখা গেছে আজকে। সরজমিনে দেখা যায় আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ শুরু হওয়ার পরপরই সেখানে গিয়ে উপস্থিত হন নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই। এ সময় তাকে অনুষ্ঠান স্থলের সামনেই দেখা যায়। অনুষ্ঠানে বক্তব্যও দিয়েছেন তিনি, অর্থাৎ তার বিরুদ্ধে ডাকা বিক্ষোভে তিনি নিজেই বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল আলোচনা শুরু হয়। এই ঘটনার পরে বক্তব্য যেটা দিয়েছেন সেটাকে কেন্দ্র করে নাসিরউদ্দিন পাটোয়ারি নিজের ফেসবুকে পোস্ট লেখেন। সেই পোস্ট আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টে তিনি লিখছেন, আমার কথায় বা আচরণে যারা মনোকষ্ট পেয়ে থাকেন তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি। এই যে নিঃশর্ত আবার দুঃখ প্রকাশ আবার নিঃশর্ত করে কিভাবে? নিঃশর্ত ক্ষমা চাইতে পারে, ক্ষমা চাওয়া না শব্দটা ব্যবহার না করে তিনি দুঃখ প্রকাশ বলছেন। কিন্তু এই যে মানে তার বিরুদ্ধে যে সমাবেশটা হচ্ছে হেফাজতের সাবেক আমিরকে কেন্দ্র করে, তিনি বুঝে গেছেন যে হেফাজত যদি তার পেছনে লেগে যায় এবং হেফাজত যদি তার পেছনে ভূমিকা পালন করতে থাকে তাহলে তার অবস্থা কেরাসিন হয়ে যাবে। কারণ হেফাজতের বর্তমান যিনি আমির তিনি দুদিন আগেই বোমা ফাটানো বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন জামাতকে ভোট দেওয়া জায়েজ হবে না। এর জবাব আমার কাছে পরিষ্কার, ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে। আর নির্বাচন সঙ্গে ভুগবেন কেন? ওটা সিকিউরিটি দেওয়া হয়েছে, আমাদের কোনো সিকিউরিটি নাই। আমি তো আর বিষয়ে জানি না, তবে অনেকেই যে ওনার বাসা কোথায় জিজ্ঞেস করে, তো অনেকে জিজ্ঞেস করে ওনার বাসা কোথায়, আমাকে জিজ্ঞেস করে, আমি তো বলতে পারি না কোথায় বাসা। এটা তো বাস্তবতা, এটা তো
এখন কে কোথায় কাকে কার বাসায় জিজ্ঞেস করলো, আর নির্বাচন সংখ্যা ভুগবেন কেন, ওটা সিকিউরিটি দেওয়া হয়েছে, আমাদের কোনো সিকিউরিটি নাই। এগুলো স্ট্যান্ডবাজি এবং সস্তা সিম্পেথি নেওয়া মানুষের কাছ থেকে, এগুলো স্ট্যান্ডবাজি এবং সস্তা সিম্পেথি নেওয়া, এর পিছনে কোনো ভিত্তি নাই। এখন যে কোনো লোক আমাকে জিজ্ঞেস করে আমার বাড়িটা কোথায়, আমি ইলেকশন দাঁড়িয়েছি, তো তারা যদি কোনো প্রবলেমে পড়ে কখনো আমি ইলেকশনে পাস করি, তাহলে আমার ঠিকানা লাগবে না লোকটার। তো সে যদি স্বাভাবিক জিজ্ঞেস করে, এটা যদি অস্বাভাবিক মনে করে, আমার কিছু বলার আলহামদুলিল্লাহ আমি অন্তত আমি মনে করি 75% বুঝতে পেরেছি আমি। আর তাছাড়া আমি তো এলাকায় থাকি, এলাকায় আমার বসবাস, এলাকায় আমার বাসস্থান, এখানে আমার জন্ম। তো এখানে আমার এলাকাবাসীর কাছে পৌঁছলাম কিংবা না পৌঁছতে পারলাম ম্যাটার করে না, কারণ ওনারা আমাকে যথেষ্ট ভালো করে চেনেন। তারপরও আমি সবার প্রতি শ্রদ্ধা রাখি বলছি যে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব বাড়ি বাড়ি যাওয়ার, উঠান বৈঠক করার, এবং আমি করেছি, খুব ভালোভাবেই করেছি আল্লাহর রহমতে। হয়তো সব পারি নাই, উন্নয়ন হয়নি তো অনেক পরের কথা বলছি। আমি তো এখন রাস্তা দিয়ে হাইটে আসলাম, বিবেচনা করলাম এই রাস্তা দিয়ে কি দুরবস্থা, এটা তো আল্লাহ বলতে পারে। এই ফকিরাপুর রাস্তাটা, ঢাকা শহরের এমন কোনো রাস্তা ভালো নাই যেটা ভালো আছে। ঢাকা শহরটা অযত্নে লালিত হয়েছে দীর্ঘদিন যাবৎ। আমি বলবো, আমি 1994 সালে মেয়র ছাড়ার পর ঢাকা শহর আর প্রপারলি কেউ দেখে নাই। যদিও ভাগ হয়েছে, ঢাকা জুড়ে ভাগ করা হয়েছে, কিন্তু এতে কোনো লাভ হয় নাই। ঢাকাবাসী নাসিরউদ্দিন পাটোয়ারি একটা জিনিস ভাই, তার বিরুদ্ধে করা হচ্ছে বিক্ষোভ মিছিল, আর সেখানে গিয়ে নাসিরউদ্দিন স্বয়ং হাজির হয়েছেন। তাদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন, এমন এক পর্যায়ে সেই সকল হুজুরদের সাথে গিয়ে তিনি কথাও বলেন। এটার জন্য কথা বলেন যে আমার যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনারা মনে কষ্ট পাইছেন, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং এক পর্যায়ে নাসিরউদ্দিন পাটোয়ারি হুজুরদের কাছে গিয়ে বলেন, আমার জন্য আপনারা একটু ভোট চেয়ে দেন, আমার জন্য একটু ভোট চাইয়া দেন, আমার একটু ভোট দিতে। তারাও ভাই যেমন কথা তেমন কাজ, নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য ভোটও চাওয়া শুরু করেছে। এইরকম জিনিস আমরা অতীতে কখনো দেখি নাই। তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে, সে তো তখন পালিয়ে থাকবে, ওই বিক্ষোভের সামনে কখনোই যাবে না, গেলে কি না কি হয়। তবে তিনি ভয় না পেয়ে চলে গেলেন তারই বিরুদ্ধে বিক্ষোভ হওয়া একটি আন্দোলনের মধ্যে, মিছিলের মধ্যে বা জনসমাবেশের মধ্যে। এই জিনিসটি প্রত্যেকটা মানুষকে আরো একবার স্মরণ করিয়ে দেয় যে কিছু মানুষের ধরেন ভিতরে ছোট একটু কলিজা থাকে, কতটুকু থাকে আপনারা জানেন, তবে নাসিরউদ্দিন পাটোয়ারির পুরো শরীরটাই মনে একটা কলিজা, এটা বলতে হচ্ছে আজকে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস সাহেব, যে 4 থেকে 5 বার সংসদ সদস্য হয়েছে, তার বিরুদ্ধে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে। এবং সেই বাঘা একজন প্রার্থীকে এই নাসিরউদ্দিন পাটোয়ারি বারবার বলছে মির্জা আব্বাস সাহেব একজন সন্ত্রাসীর গডফাদার এবং তিনি মাদকের সম্রাট, চাঁদাবাজ, এইগুলো একের পর এক ভাবে তিনি বলে যাচ্ছেন। তার ভিতরে যে কতটুকু সাহস, সেটা আজকে অন্ততপক্ষে আপনারা টের পেয়েছেন। একদম সবাই ভিডিওটা শেয়ার করা শুরু করছে। পরে আমি গিয়ে ভিডিওতে দেখলাম যে হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি তো এখানে গিয়ে হাজির হয়ে গেছে। এটাও কি আদৌ সম্ভব? আপনি আমি হইলে কি এটা করতে পারতাম? আরে ভাই, আপনার আমার বিরুদ্ধে ধরেন একটা আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, বিরুদ্ধে ক্ষোভ, তাদের সেই ক্ষোভের আন্দোলন হচ্ছে, সেইখানে গিয়ে তিনি হাজির হয়ে গেলেন। বিক্ষোভ মিছিল যখন শুরু হয়েছে আমি তাদের কাছে আসতে চেয়েছি। এটা নাসিরউদ্দিন পাটোয়ারি নতুন একটি কিছু আমাদেরকে দেখালেন এবং তিনি বোঝানোর চেষ্টা করলেন, আপনার শত্রু যদি আপনার বিরুদ্ধে কোনো কথা বলে, তখন সেই শত্রুর কাছে চলে যান, তার সাথে ভালো আচরণ করেন। ভালো আচরণেই আপনার শত্রু বন্ধু হয়ে যেতে পারে। এই যে হুজুররা তার বিরুদ্ধে এই ধরনের আন্দোলন বিক্ষোভ করছিল, তারাও কিন্তু তার পক্ষে চলে আসে, সেই হুজুররা তার জন্য ভোটও চায়। এবং আমি মনে করি ওইখানকার অসংখ্য হুজুররা তাকে ভোট দিতেও পারে, কারণ তার মধ্যে বিনয় ছিল, তিনি অহংকার নিয়ে যান নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনে দাঁড়িয়েছে।